26 তারিখ 26 মে মন্ত্রিসভার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটো আমাদের রাজ্যে নতুন, সেটিং আপ এ সেন্টার ফর গুড গভর্নেন্স, সেন্টার ফর গুড গভর্নেন্স in Shipade in order to improve the quality of governance. There is a need to establish a center to undertake governance reforms in Tripura. যে ধরনের মান তো আছেই, যা আছে তার থেকে আরো বেশি প্রশাসনের মান উন্নয়ন করার জন্য এবং ত্রিপুরায় প্রশাসনিক সংস্কারের জন্য সেন্টার ফর গুড গভর্নেন্স একটা প্রতিষ্ঠা করার দরকার আমরা মনে করেছি। বর্তমানে এরকম আছে দেশের 4টা রাজ্যে, গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা and Assam have set up Center for Good Governance, এবং জাতীয় স্তরে there is a National Center for Good Governance located at Hyderabad, Telangana at the national level, which is an autonomous institute body under the Department of Administrative Reforms and Public Grievances, Government of India. এটা মূল সেন্টারটা হলো হায়দ্রাবাদে। তো আমাদের সিদ্ধান্ত করেছে, আমরা প্রথম থেকেই আমাদের বিজেপি আইপিএফটি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার থেকেই আমরা সুশাসনের দিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং এটা কেন দরকার। দি প্রপোজ অবজেক্টিভস অফ সেন্টার আর এজ ফলোজ। এটা হলো টু স্টাডি and assimilate good governance knowledge and practices in other states and countries, including the private and academic sectors. সরকারি বেসরকারি এবং একাডেমিক সেক্টরের মধ্যে অন্যান্য রাজ্যে বা দেশে গুড গভর্নেন্সের কি অবস্থা রয়েছে, গুড গভর্নেন্সটা কি অবস্থা রয়েছে সেগুলি স্টাডি করা, জ্ঞান অর্জন করা এবং অনুসরণ করা, এটার জন্যই আমরা এটা করতে যাচ্ছি। এবং দ্বিতীয়ত, টু ইমপ্রুভ মেকানিজমস ফর প্রমোটিং সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স থ্রু ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ নাগরিক কেন্দ্রিক সরকার, এটার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ এটা হলো পদ্ধতিগত গবেষণার মাধ্যমে প্রশাসনের কোনো ফাঁক রয়েছে কিনা, ফাঁকগুলি চিহ্নিত করা, বললেই হবে না, ফাঁকগুলি চিহ্নিত করা এবং সেই ফাঁকগুলি কিভাবে ফিল আপ করা যায়, উপযুক্ত সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি এগুলি করা এবং কৌশলগুলি বিকাশ করা, এগুলির জন্য আমরা এই ধরনের সেন্টার করতে যাচ্ছি। এবং আপনারা জানেন যে যেটা বলছি যে হায়দ্রাবাদে এটা রয়েছে, জাতীয় কেন্দ্র রয়েছে, এটি ভারত সরকারের প্রশাসনিক সংস্কার বিভাগের, এবং গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসামে কয়েকটি রাজ্যে এরকম রয়েছে, আর অন্য জায়গায় নেই। ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরেকটা কারণ হলো ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক কেন্দ্রিক, আমি ইংরেজিটা আছে বাংলাটা বলছি, ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক কেন্দ্রিক প্রশাসনের সরকারটা সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স হইতে হবে। সরকার আমি সরকার বললে হবে না, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স, সেটার জন্যই এই ব্যবস্থা আমরা করছি। সুশাসনের ক্ষেত্রে এমন বিভিন্ন সংস্থা ব্যক্তিদের সাথে নেটওয়ার্কিং, একটি প্ল্যাটফর্ম তৈরি করা যাতে তারা পারস্পরিক উপকৃত হয়, এবং সরকারের অভ্যন্তরে সুশাসন, ই গভর্নেন্স, উদ্ভাবন ও পরিবর্তনের ব্যবস্থাকে উৎসাহিত করা এবং এদের মাধ্যমে তথ্যের উপর রাজ্য ভান্ডার হিসেবে কাজ করা, সুশাসনের সেমিনার,
সম্মেলন, কর্মশালা, প্রশিক্ষণ এগুলির জন্য আমরা করতে যাচ্ছি এবং এটা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এবং আপনারা জানেন এই জন্য কনসালটেন্ট, গুড গভর্নেন্সের জন্য একজন কনসালটেন্ট নিয়োগ করতে হবে, গুড গভর্নেন্সের জন্য একজন কনসালটেন্ট নিয়োগ করতে হবে, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন পিএইচডি ইন সোশ্যাল সায়েন্সেস ম্যানেজমেন্ট স্টাডিজ, ওনার যোগ্যতা থাকতে হবে। মিনিমাম 15 years টিচিং রিসার্চ এক্সপিরিয়েন্স ইন এনি ন্যাশনাল অর স্টেট লেভেল ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অ্যান্ড নট লেস দ্যান 45 years এজ জানি হবেন। এবার এটা হলো কনসালটেন্ট গুড গভর্নেন্স। এবার কনসালটেন্ট ই গভর্নেন্স আরেকজন লোক নিয়োগ করতে হবে, পিএইচডি ইন আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ওনারা 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইমপ্লিমেন্টিং ইন আইটি সফটওয়্যার সলিউশনস প্রজেক্টস এনি ন্যাশনাল অর স্টেট লেভেল অর্গানাইজেশন, ওনারও 45 বছরের উপরে হতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লাগবে আরেকজন, পোস্ট গ্রাজুয়েশন ইন এনি সোশ্যাল সায়েন্সেস অর ম্যানেজমেন্ট স্টাডিজ উইথ 55% মার্কস এরকম লাগবে। 3 years of work experience with CSOs, government agencies. Data entry operator লাগবে, graduate in a discipline with computer knowledge, 1 year of work experience with CSOs, government agencies. পিওন একজন লাগবে, মাধ্যমিক পাস। এই টোটাল আমরা করতে গেলে আমাদের বছরে, আমাদের এখন বিল্ডিং করতে যাচ্ছি না, সিপার্টের এখানে আমরা অর্থাৎ সিপার্ট এখানে আমরা বসাচ্ছি, আমাদের এক্ষেত্রে 77,20,000 টাকা, 77,20,000 টাকা আমাদের বাৎসরিক ব্যয় হবে। কারণ আমাদের সরকার গুড গভর্নেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে, এটি আমাদের মূল উদ্দেশ্য। তো এই জিনিসগুলি আমাদের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এর মধ্যেই নোটিফিকেশন হবে, বিজ্ঞাপন জারি হবে এবং আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। আরেকটা আমরা সরকার সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা জানেন ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস বলে একটা কথা আছে, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 পরীক্ষা 2 রকম হয়। 12 জন যদি জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়, 6 জন টিপিএসসির মাধ্যমে, 6 জন হাইকোর্ট করে। টিপিএসসির মাধ্যমে যারা করে এটা আমরা আমাদের উদ্যোগে সবগুলি আমরাই, কিন্তু হাইকোর্ট 6 জন সিলেক্ট করবে, 12 জন যদি হয় 6 জন নিয়োগ করবে টিপিএসসির মাধ্যমে। এবং এতে ল পেপার 1 100 থাকেন মার্কস, আর জুডিশিয়াল অফিসার যে হাকিম বাবুরা হয়, জুডিশিয়াল অফিসার ল পেপার 1 100 মার্কস, ল পেপার 2 100 মার্কস, জেনারেল নলেজ 100 মার্কস, ভাইবা 100 মার্কস, ইংলিশ 100 মার্কস। এ হলো 1 2 3 4 500 মার্কসের পরীক্ষা হতো। এবার আমরা রুলস অ্যামেন্ডমেন্ট করেছি 19-এ। কি করেছি? আমরা রুলস অ্যামেন্ডমেন্ট করেছি যে না, আমাদের রাজ্যে যেহেতু স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি অ্যান্ড ককবরক, আমাদের রাজ্যে স্টেট ল্যাঙ্গুয়েজ, একজন হাকিম বাবু আসলো, উনি বাংলা সম্বন্ধে ওনার ভালো ধারণা নাই, তাহলে সাক্ষীকে যখন কোশ্চেনটা করে আইনজীবীরা, তখন কিন্তু রেকর্ডিংটা ইংলিশে করে, তো ইন্টারপ্রিটারের মাধ্যমে করতে হয়। ইন্টারপ্রিটার কোনো কারণে উল্টাপাল্টা বললে এভিডেন্স রেকর্ডটা উল্টো হতে পারে। সেজন্য আমাদের রাজ্য সরকার আমরা ঠিক করেছি যে এই যে ল পেপার 1, ল পেপার 2 এগুলি তো আছে 100 100 200, জিকে 100 এটা থাকবে, ভাইবা এটাও 100 থাকবে, ইংলিশ থাকতেই হবে 100, এলো 500 পরীক্ষা। এবার আমরা 8th অ্যামেন্ডমেন্ট জুডিশিয়াল সার্ভিস রুল অ্যামেন্ডমেন্ট করছে, 8th অ্যামেন্ডমেন্ট, সেটাতে 2019-এ করেছি আমরা গভর্নমেন্টে এসেই। কারণ বাংলা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলার জন্য একটা 100 মার্ক থাকো, এটা প্রফিসিয়েন্সি টেস্ট বলে, এবং সেখানে বাংলারও একটা সিলেবাস থাকবে এবং ইংলিশ তো আছেই, বাংলাও থাকবে। এবার এটা আমরা করেছিলাম আগেই এবং নোটিফিকেশন আমরা দিয়েছি 15/2/19-এ আমরা নোটিফিকেশন দিয়েছিলাম
কিসের জন্য? বেঙ্গলি অলসো, এখন বাংলাতেও 100 মার্কস থাকবে, সেটার জন্য আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেন সুযোগ পায়। কারণ এটার জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 এটাকে আমরা অ্যামেন্ডমেন্ট রুল, 8th অ্যামেন্ডমেন্ট রুল করছি। এখন আবার আমরা এর মধ্যে অ্যাপ্রুভাল দিচ্ছি আরেকটা, যেহেতু ককবরকও আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা বেঙ্গলি অবলিক ককবরক আমরা দিচ্ছি, যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে, এমনি তো ল পেপার থাকবেই, ল্যাঙ্গুয়েজের কারণে যদি কোনো মার না খায়, সেজন্য আমরা ককবরক অবলিক বেঙ্গলি, ককবরক অবলিক বেঙ্গলি করে দিচ্ছি। এর জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, এটা মন্ত্রিসভা না, এটা অলরেডি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে উইথ দি কনসেন্ট অফ দি ফাইন্যান্স অ্যান্ড চিফ মিনিস্টার, সবগুলি নিয়ে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন থেকে জুডিশিয়াল সার্ভিসে আমাদের যে ছেলেমেয়েরাও যাতে সুযোগ পায়, বেঙ্গলি এবং ককবরককে আমরা আমাদের এই সাবজেক্ট, তাহলে এখন 600-এর পরীক্ষা হবে, আগে 500, এখন 600 পরীক্ষা হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে পর্যন্ত টাকা জমা রয়েছে 18,46,00,000, এবং অনলাইনে মানুষ জমা দিয়েছে 2,632 জন অনলাইনে, আর চেক ড্রাফট 2,880 জন। মোট এখন পর্যন্ত টাকা জমা দিয়েছে 5,512 জন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছে। আমরা ক্যাশের কোনো সিস্টেম নাই, আছে কাদের জন্য এটা আমরা বলে দিই, সেটা আমি জানি না, আমি যেটা জানি এটা বলবো। ক্যাশ কাদের নিয়েছে পিগি ব্যাংক ফ্রম কিডস, এদের চেকের কোনো সিস্টেম নাই। আপনাদের অনেকের ধারণা থাকবে, নাও থাকতে পারে। পিগি ব্যাংক ফ্রম কিডস, ছেলে মেয়েরা একটা কোটাতে টাকা জমায়, সেটা নিয়ে এসে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছে, এগুলি ক্যাশ। এই জন্য বলছে ক্যাশ পিগি ব্যাংক ফ্রম কিডস চেক অ্যান্ড ড্রাফট 2,880 জন। আমার কাছে আসলে আমি ক্যাশ নেব না, আমি চেক অর ড্রাফট। এই যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে বাচ্চারা এসে মুখ্যমন্ত্রীর কাছে টাকা দিয়ে গেছে, ছোট করে ওই যে এটা মাটির ইয়ে করে ডিবিতে থাকে, সেগুলি নিয়ে আসছে। এই জন্য ক্যাশের কথা, ক্যাশ পিগি ব্যাংক ফ্রম কিডস চেকস অ্যান্ড ড্রাফট, এগুলি মিলে হলে এই সংখ্যাটা আমাদের আপনাদের জানা দরকার, এই জন্য সংখ্যাটা বলে দিলাম। আর আপনি যেটা বলছেন সেটা সম্বন্ধে আমিও পেপারে দেখেছি, আমি কোনো রকম কোনো কিছু না জেনে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আজকে as per Ministry of External Affairs, Government of India, 46 জন Indian nationals will be arriving at Lokopriya Gopinath Bordoloi International Airport, Guwahati by flight number J91429 from Kuwait 29 মে। আজকে নামছে, নামার কথা 9:30, একটু অ্যাডভান্স হয়ে গেছে, 6টায় নামবে। এবং এদের এখানে আসার পর তাদেরকে 100% ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে, এবং সেটা এখন পর্যন্ত যা ঠিক আছে, পরবর্তী সময় এটা চেঞ্জ হতে পারে। এখন পর্যন্ত তারা ওয়েস্টেই ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে থাকবে। এবং গুয়াহাটিতে 2টা বাস অলরেডি সেখানে পাঠানো হচ্ছে। 2 buses have been hired by Additional Resident Commissioner Tripura Bhavan, Guwahati, and these buses will brought 46% to Agartala directly from LGBI Airport, Guwahati। সেখান থেকে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট তাদেরকে নিয়ে আসবে আগরতলাতে, সেখানে তাদেরকে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে।
Indigo flight landed at MBB airport আজকে with 166 plus 4 166 জন প্লাস 4 জন ইনফ্যান্ট 170 জন সেখানে প্যাসেঞ্জার নেমেছে। নো আদার ফ্লাইটস হ্যাভ বিন ল্যান্ডেড এমবিবি এয়ারপোর্ট। আজকে আর কোনো কিছু হবে না। আগামীকাল আরেকটা এমবিবি এয়ারপোর্টে কালকে আরেকটা ফ্লাইট সেম টাইমে নামবে। আজকে 99 জন প্যাসেঞ্জার, 26 জন ফ্রম জয়পুর রাজস্থান এবং 73 জন ফ্রম বিজয়ওয়াড়া অ্যান্ড তামিলনাড়ু have arrived at Lamding Junction. আজকেই নেমেছে সকালবেলা। তারা দিল্লি থেকে একটা স্পেশাল ট্রেন আসছে, শ্রমিক ট্রেন, ওই ট্রেনে তারা উঠবে ফর আগরতলা। যারা 26 জন হলো জয়পুর রাজস্থান থেকে আর 73 জন হলো বিজয়ওয়াড়া এবং তামিলনাড়ু থেকে। একটা ট্রেন আগামীকাল হাওড়া থেকে ছাড়বে এবং 30 তারিখ কালকে ছাড়বে 1500 থেকে 1600 প্যাসেঞ্জার নিয়ে, এবং তারা 1 জুন আগরতলা পৌঁছবে। ওয়ান কম্বাইন্ড ট্রেন ওয়েস্ট বেঙ্গল, Assam, Meghalaya, Tripura has started from Saharanpur, UP. 27 মে ছেড়েছে ধর্মনগরের জন্য। আমরা জিএমএনএফ রেলওয়েকে বলছি, রিকোয়েস্ট করা হয়েছে যাতে ট্রেনটা আগরতলা পর্যন্ত আসে। না আসলে আমরা ধর্মনগর থেকে তাদেরকে আনার ব্যবস্থা করব আগরতলা থাকলে। আজকে 29/5 একটা ট্রেন বিশ্রামগঞ্জ থেকে 1800 যাত্রী নিয়ে তারা রাঁচি গেছে, সেটা 3টার সময় ছেড়েছে। আরেকটা জিরানিয়া থেকে গয়া, সেটাও 12টার সময় ছেড়েছে। ওয়ান ট্রেন ফ্রম জিরানিয়া আগামীকাল 30 তারিখ উইল মুভ টু নোয়াদা উইথ 1584 এদের সংখ্যা নিয়ে, অ্যান্ড এটা নোয়াদার উদ্দেশ্যে ছাড়বে। আরেকটা ট্রেন সেটা উদয়পুর থেকে ছাড়বে রাঁচির জন্য, সেখানে 1620 জন ব্রিকলেন আবার থাকবে। আরেকটা ট্রেন 31 মে, সেটা বিলুনিয়া থেকে লোয়ার ডাগা উইথ 1600 ব্রিকলিন ওয়ার্কার্স, এটা ছাড়ার প্ল্যান রয়েছে। লোয়ার ডাঙ্গা আমি জানি না, LOHARDAGA, এটা মোস্ট প্রবাবলি বিহার কিনা জানি না। আজকে গোয়া থেকে মিজোরাম, মণিপুর, ত্রিপুরার আগে ছিল 18 জন, আসলে হয়ে গেছে 23 জন। বদরপুরে গোয়া থেকে ওরা 23 জন বদরপুরে গতকাল ছেড়েছে গোয়া থেকে। এটা গোয়া থেকে ছেড়েছে, এটাতে 23 জন আছে, ওরা বদরপুর নামবে। আর আজকে আমরা যেটা জানেন যে আহমেদাবাদ ট্রেন পৌঁছে গেছে, চেন্নাই ট্রেনও খুব সম্ভব পৌঁছে গেছে। ত্রিবান্দাম থেকে যেটা এটা রাস্তায় আছে, দিল্লি থেকে এটাও রাস্তায় আছে। কোনটা পৌঁছে গেছে অলরেডি। ওই হাওড়া থেকে যেটা ছাড়বে ট্রেন নম্বরও পাওয়া গেছে 03041, স্পেশাল ট্রেন শ্রমিক ফার্স্ট শ্রমিক স্পেশাল ট্রেন 03041 হাওড়া টু আগরতলা শ্রমিক স্পেশাল ট্রেন ওয়ান ওয়ে ভায়া ডানকুন, আমার মনে হয় ডানকুনি না কি জানি, ভায়া DNKUN
উইল স্টার্ট ফ্রম হাওড়া রেলওয়ে স্টেশন। 7টার সময় ছাড়বে 1600 প্যাসেঞ্জার নিয়ে। 1900 আওয়ার্স, তার এটা বই 7টা সন্ধ্যা হইব। উইল অ্যারাইভ আগরতলা 1 জুন, আগরতলা পৌঁছবে 4টার সময়। এখন পর্যন্ত এরকম। আর ইন্ডিগো ফ্লাইটের কথা বলছি, আগামীকালও চলবে। আসামের 221 জন ই পাস নিয়ে এসছে। কর্ণাটকের আর নতুন করে কিছু নেই। গতকাল আজকে যখন রাজধানীর ট্রেনটা আসছিল, কুমারঘাট যখন আসলো, 9 জন লোক লাফ দিয়ে নামে তাদের পালিয়ে যেতে চায়। বর্তমানে তারা কুমারঘাট পিআরটিআইতে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছে। তাদেরকে সাথে সাথে ধরা হয়েছে, তাদেরকে কুমারঘাট পিআরটিআই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন রয়েছে। গতকাল যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় 1050টা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 2টা পজিটিভ পাওয়া গেছিল। যাদের মধ্যে পরীক্ষা হয়েছে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু সহ, চোরাবাড়ি সহ সবগুলো মিলে আছে। আজ বাংলাদেশের 106টা টেস্ট চলছে। ওরা পিআরটিআই নতুন বিল্ডিং এডিনগরে রয়েছে, সিপাট এবং মিলিয়ে। টোটাল ওয়ার্ল্ডের অবস্থা 56,57,529 এবং মারা গেছে 3,56,254। ইন্ডিয়া, ভারতে সংক্রমণের সংখ্যা 89,987। এর মধ্যে 4,706 জন ডেথ। Till date in Tripura, active cases are 70 and recovered 171. Total cumulative 29,359, 29,359। এর মধ্যে 14 দিন অতিক্রান্ত হয়েছে 18,078। ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন রয়েছে 510। হোম কোয়ারেন্টাইন রয়েছে 10,771। এখন পর্যন্ত স্যাম্পল কালেকশন হয়েছে 26,938। টেস্ট হয়েছে 25,403। পজিটিভ 244, নেগেটিভ 25,159। আজকে কালেকশন হয়েছে 1,441, 1441। আজকে টেস্ট চলছে 850। এর মধ্যে গুরগাঁও আছে, বাংলাদেশ আছে, মুম্বাইও আছে। এখন পর্যন্ত পেশেন্ট রিকভার্ড 171। আন্ডার ট্রিটমেন্টে রয়েছে 70। টেস্ট পার মিলিয়ন 6,355। দুজন যারা পজিটিভ পেয়েছিল গতকাল, গোমতী 2। Both of them have returned from Mumbai. আজকে 4 জন ডিসচার্জড। 4 জনই শহীদ ভগৎ সিং হোস্টেল থেকে ডিসচার্জ হয়ে গেছে। 70 জন যে পেশেন্ট আছে, এর মধ্যে 69 জন ভগৎ সিংয়ে আছে, 1 জন এজিএমসিতে আছে। চোরাবাড়ি গেট দিয়ে 336 জন আজকে এসছে এবং 182 জন, এর মধ্যে 182 জন ট্রাক ড্রাইভার, 154 জন স্ট্যান্ডার্ড পার্সনস। 386টা গাড়ি এসছে, এর মধ্যে 32টা গাড়ি ফ্রম হটস্পট এরিয়া। 1578 জন প্যাসেঞ্জার্স অ্যারাইভ বাই ট্রেন ফ্রম চেন্নাই টুডে। 321 জন স্যাম্পলস ওয়ার টেকেন ফ্রম দেম। 1578 জন চেন্নাই যে এসছে ট্রেনটা আজকে, 321 জনের স্যাম্পল কালেকশন করা হয়েছে।
323 জন প্যাসেঞ্জার্স অ্যারাইভ বাই ট্রেন বাই আহমেদাবাদ টুডে। 70টা স্যাম্পল কারেকশন করা হয়েছে। এয়ারপোর্টে যারা নেমেছে এদের মধ্যে 35 স্যাম্পলস আর টেকেন ফ্রম প্যাসেঞ্জার্স হু অ্যারাইভ টুডে। 166 প্লাস 4 এদের 35 জনের স্যাম্পল কালেকশন করেছে, তারা হোম কোয়ারেন্টাইনে। 1 রাজধানী ট্রেন অলরেডি অ্যারাইভড, তাদের স্ক্রিনিং চলছে, তাদের স্ক্রিনিং এখানে চলছে। এই না, মুখ্যমন্ত্রী আজকে ফিল্ডে, খুব সম্ভব উনি সোনামুড়া মহকুমার দিকে আছে, খুব সম্ভব, কারণ ফিল্ডে আছে। এখন আসবে রাত্রে, তখন আলোচনা যা এটা মোটামুটি। আচ্ছা, এই যে 244 জন, এর মধ্যে এই যে 244 জন আমাদের রাজ্যে পজিটিভ কেস, বিএসএফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স 162, স্ট্যান্ডার্ড পার্সন 77, ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্টস 5, এই হলো 244। 162 জন হলো বিএসএফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার, স্ট্যান্ডার্ড পার্সন যারা বাইরের থেকে এসছে 77 জন, ড্রাইভার অ্যাটেন্ডেন্টস 5, এটাই 244। এর মধ্যে 162 জন বিএসএফ এর মধ্যে 161 জন ডিসচার্জড, একজন মাত্র অ্যাক্টিভ কেস রয়েছে এখনো। 77 জনের মধ্যে এই যে স্ট্যান্ডার্ড পার্সন রিটার্ন টু ত্রিপুরা 8 জন ডিসচার্জ, এ হলো টোটাল। আর ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্টস 5, এর মধ্যে ডিসচার্জ 2, মাইগ্রেটেড আউট 3। লোয়ার ডাকা যেটা বলছেন এটা হলো ঝাড়খণ্ডে, লোয়ার ডাকা যেটা বলছিলাম এটা ঝাড়খণ্ড। হ্যাঁ, কালকে বলেছিলাম আপনাদেরকে, কালকে বলেছিলাম খুব সম্ভব। আমি মুম্বাই থেকে যারা এসছে কালকে বলেছিলাম, বোম্বাই থেকে তো একটা ট্রেনিং, বোম্বাই থেকে 1154 জন এসেছিল ট্রেনে, পরশুদিন বলেছিলাম 1154 জন, এর মধ্যে 1048 পরীক্ষা হয়েছিল, এর মধ্যে 48 জন পজিটিভ, 106 জন বাকি ছিল। এবং আজকে আরো কালকে রাতে যেটা 2 হলো, এটা হয়ে গেল। তো বোম্বাইতে ম্যাক্সিমাম কেস। আজকেও আছে, আজকেও আছে মুম্বাই, বাংলাদেশ, আরো সবগুলি মিলিয়ে আছে। এখন যেটা হচ্ছে তো ডিজাস্টার রেগুলার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট যেটা দিচ্ছে, আফটার রিকভারি স্টেটের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, সমস্ত ওভারঅল বিষয়ে সরকার এই জন্য একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি এই জন্য একটা সাব কমিটি বানানো হয়েছে, একটা হয়েছে অলরেডি। এটা আমি ডিটেলস যেহেতু আপনি বলছেন এই জন্য এক্ষুনি বলতে পারবো না। একটা কমিটি আছে, সেই কমিটিতে মুখ্যমন্ত্রী যেমন রয়েছে, উপমুখ্যমন্ত্রী রয়েছে, এবং খুব সম্ভব নামটা এখন মনে মেবার জমাতি, আমাদের অনারেবল মিনিস্টার শান্তনা চাকমা, অ্যানিম্যাল রিসোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্স, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট, তাদেরকে নিয়ে একটা কমিটি
হয়েছে, কমিটি একটা মিটিং অলরেডি হয়ে গেছে। এটা তো এই কমিটিটা তো হলো প্রেসিডেন্ট, এই কমিটিটা হলো কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ রূপায়ণ পর্যবেক্ষণের জন্য কমিটি। এটাই সমস্ত বিষয়টা এই দেখবে। কমিটির কোনো এক্সট্রা কোনো কমিটি আছে। এটা যেটা করেছে এই যে কমিটিটা, দে উইল লুক আফটার, তারাই ওইটার জন্য করেছে, তো এটাই সামগ্রিক বিষয়টা দেখবে, এটাই সামগ্রিক বিষয়টা দেখবে। আর অন্যান্য স্টেটে এই ধরনের কমিটি করেছে তারা, সব জায়গাতে এই কমিটিগুলো শুধু ক্যাবিনেট কমিটি না, বিভিন্ন ধরনের এক্সপার্ট দেশের বিদেশের লোকজন নিয়ে এগুলি আমাদের এই কমিটিটা তো অনলি সাব কমিটি। এটা একটা কমিটি করেছে, আপনি যেটা বলছেন, কমিটিটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম দিয়ে প্যাকেজ দিয়েছে, এই প্যাকেজের মাধ্যমে কমিটিটা করেছে। এই কমিটি প্রথম মিটিংয়ে প্ল্যানিং করেছে যে আরও কাকে কাকে এটাকে ইনভলভ করে আমাদের নেক্সট, অর্থাৎ যখন লকডাউন শেষ হবে বা লকডাউন পিরিয়ডে আমাদের উন্নয়নের ক্ষেত্রে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, আগামী দিনে কি করবে সেই জন্য এটা আরও বৃহৎ পরিসরে পরিকল্পনা নিচ্ছে। অলরেডি সরকার কিছু কিছু স্টেপ নিচ্ছে, এই মুহূর্তেই আমি বলবো না, কিন্তু বলতে পারবো না, কিন্তু এটা অলরেডি তৈরি করছে গভর্নমেন্ট, চিন্তা করছে আগামী দিনে কী হতে পারে এবং লকডাউন বাড়বে কমবে এটা বলতে পারে না। সুতরাং এখন এই ব্যাপারটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, অলরেডি করবে। এই কমিটিটা প্রথম বসেছে, ওই মিটিংয়ের প্রশ্ন উঠেছে যে শুধুমাত্র সেন্ট্রাল প্যাকেজ নয়, আমাদেরও গভর্নমেন্টের কি কি করা উচিত, সেক্ষেত্রে কিছু বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করে আমরা কি কি করতে পারি সেই জন্য। এই জন্যই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্স অ্যান্ড ফরেস্ট, এগুলিকে আমরা প্রায়োরিটি সেক্টরে রেখেছি যাতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। কিন্তু এই কমিটিতে বিশেষজ্ঞদেরও ইনভলভ করার প্রশ্ন রয়েছে, এটা এক্ষুনি এই মুহূর্তে আমি বলতে পারবো না। না, এটা ডিলে, পরীক্ষাটাও আমি চিন্তা করছি। মানে 31 তারিখের পরে লকডাউন আরো বাড়ছে। আজকে কত তারিখ? 31-এ বুঝবো। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বলে স্কুল খোলো এবং পাবলিক ডিমান্ড থাকে, তাইলে স্কুল খোলার চিন্তা। আমরা তৈরি, রাজ্য সরকার স্কুল খোলার জন্য অলরেডি প্রিপেয়ার্ড। টিচারদের আমরা শুধু নোটিফিকেশনটা দেইনি, আমরা কিছু নতুন অ্যাপয়েন্টমেন্টও দিয়েছি। যারা ফেক সার্টিফিকেট, যাদের জন্য তাদের টেটের টিকার পরেও তারা অফার জমা দিয়েছে, কিন্তু ইনকোয়ারি করা দেখা গেল তাদের ফলস আছে সার্টিফিকেট 11 জনের, তাদের পরিবর্তে আমাদের কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আরও আমাদের অ্যাপয়েন্টমেন্ট অন পেন্ডিং, আমরা প্রায় 150-র মতো পোস্টিং দেব। কিন্তু আমরা প্রথম দিয়েছিলাম অনলাইনে জয়েন করা, অনলাইনে জয়েন করা দেওয়ার পরে পরবর্তী আমরা ডিলে করছি। অনলাইনে জয়েন করে লাভ নেই আমাদের, তবুও অনলাইন কেউ কেউ জয়েন করেছে, তাদেরকে পোস্টিং দিতে হবে। এবং আপনারা জানেন সেদিন এডিসি এলাকার স্কুলগুলিতে শিক্ষক একটা সাইডে খুবই শিক্ষক নেই, একদম কম। তো এদের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করছি। অলরেডি অ্যাডভাইসিতে আমি তো হঠাৎ করে যেতে পারি না, এডিসি অ্যাডমিনিস্ট্রেটর আছে, অটোনমি বডি, তারা যদি আমাদের থেকে হেল্প চায় শুধুমাত্র তখনই কথা বলতে পারবো। অটোনমি বডির মধ্যে আমি রাজ্য সরকার যে ইন্টারফেয়ার করবো, এটা হওয়া উচিত নয়। তো সেই জন্য আমরা শিক্ষা দপ্তর ওরা যা আছে তারা বলছে যে আমাদের এই পজিশন সব কিছু জানার পরে তাদেরকে বলেছি, তাহলে তোমরা যদি আমাদের পলিসিগুলি অ্যাডপ্ট করতে চাও এটা তোমাদের ব্যাপার। আমরা আমাদের শিক্ষকদের
এই প্রথম, আগে কোনোদিন ছিল না, কোনো নর্মস নাই। স্কুল ভিত্তিক ছাত্র ভিত্তিক কোনো নর্ম নাই। এতজন টিচার, এতজন স্টুডেন্ট থাকলে এতজন টিচার, এরকম কোনো নর্ম ছিল না, কোনো কালই ছিল না। এবার আমরা নর্মস তৈরি করেছি এবং নর্মসে এডিসিএল স্কুলগুলিকে বেশি প্রায়োরিটি দিয়েছি। 1:10 না, কি 1:10? 1:10 এগুলি ব্যাকওয়ার্ড। আমার টোটাল ছাত্র আছে, 1:10 হলে লাভ কি হবে আমার? আমরা এক্ষুনি রেডিমেড বলতে পারছি না, আমার কাছে আছে, আরেকদিন দরকার হলে বলে দেব। 60 জন হলে কতজন শিক্ষক? স্কুল ভিত্তিক 1 থেকে 60 জন যদি ছাত্রছাত্রী থাকে কতজন শিক্ষক? এটা নগর পঞ্চায়েত পৌরসভা কম, এডিসিতে বেশি, অ্যাসপিরেশনাল ব্লকে বেশি, কারণ ওইখানে একটু ব্যালেন্স নেই, একটু ব্যালেন্স নেই, মানে সমতলের সাথে ব্যালেন্স নেই। সেই জন্য আমরা ওই স্কুলগুলিকে গুরুত্ব দিচ্ছি, এডিসি এলাকার স্কুলগুলিকে, অ্যাসপিরেশনাল ব্লক অ্যান্ড এডিসি। এডিসি আবার খুমলুং না, খুমলুংটা প্রপারের মধ্যে ধরেছি আমরা। নগর পঞ্চায়েত, পুর পরিষদ, কর্পোরেশন, ব্লক হেডকোয়ার্টার, এগুলিকে আমরা ধরেছি প্রপার প্লেস। যখনই একটা ইন্টেরিয়ার, তখনই টিচার স্ট্রেংথ বেড়ে যাবে। এই নর্মসটা আমরা করেছি এবং আমাদের ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। এবং অতীতে কোনো এমনি 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 বললে হবে না এতজন 1:10, 1:10 আছে কিন্তু রেশনালাইজ নাই। ওয়েস্টে এবং খোয়াইতে, এডিসি এলাকার কথা বলছি, ওয়েস্ট, খোয়াই অ্যান্ড সিপাহী জেলা টিচার বেশি, কিন্তু ওইগুলি ওদিকে নেই। সেই জন্য আমাদেরটা যদি তারা গ্রহণ করে, আমরা বলতে পারি না, আমরা বলছি আপনাদের ইচ্ছা, আপনারা যদি গ্রহণ করেন অ্যাডপ্ট করতে হবে। অ্যাডপ্ট করলে তখন আমরা এই পদ্ধতি করতে পারি, এটা তাদের ব্যাপার। আমাদের প্রায় 1200-র মতো টিচার ডেপুটেশন দিয়ে রেখেছি এডিসি এলাকায়, 1200-র মতো টিচার এডিসি এলাকায় দিয়ে রেখেছি। তো আমরা, তারা যদি ওইটা করেন নর্মস, এই জন্য আমরা স্কুল ভিত্তিক, অর্থাৎ যে স্কুলে যা স্টুডেন্ট তার উপর ভিত্তি করে টিচার হবে। এরকমভাবে শুধুমাত্র 1:10 বা 1:20 বললে লাভ হবে না, এরকমভাবে নর্মস করেছি এবার। মানে অ্যাসপিরেশনাল ব্লক কত হবে, পুরো পরিষদে কত হবে, এরকমভাবে ভাগ ভাগ করে নিয়েছি। এডিসির ক্ষেত্রেও এরকম করেছি, এরকমভাবে আমরা ঠিক করেছি। নোটিফিকেশন দেয়নি না, নতুন নোটিফিকেশন না, প্রায় সব স্কুলে যাচ্ছে টিচার, আপনারা জানেন না, আপনারা শুধুমাত্র আমার বক্তব্য শুনছেন। ইউগো ওমান্ত স্কুলের টিচার যাচ্ছে, ইউগো তুলসীবতী যাচ্ছে, ইউগো সব স্কুলে যাচ্ছে। তারা এখন অস্থির স্কুলে আসার জন্য। কতিপয় ব্যক্তি এখন জানেন, ইট ইজ হ্যাবিট। আপনার সাংবাদিক, আপনি যখন পত্রিকা অফিসে বা আপনার চ্যানেলে না যান, আমরা অস্থির করবে। এই শিক্ষক শিক্ষিকারা ছেলে মেয়েদের শিক্ষা প্রদান করতে পারছে না বলে অস্থির হচ্ছে। আমি কালকে গিয়ে মহান্ত স্কুলে দেখলাম শিক্ষকরা ভর্তি। শিক্ষকরা স্কুলে আসে, তারা এই যে বইগুলি ডিস্ট্রিবিউশন করছে স্কুলের মাধ্যমে, কিন্তু আপনি এই যে কোন স্কুলে, সব স্কুলে টিচার যাচ্ছে, এভরি স্কুলস, তাহলে বই পাচ্ছে কেমনে? আমার তো 1 to 8-এর 95% বুক ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তার মানে কে? তাহলে টিচাররা নিয়েছে। টিচাররা যদি স্কুলে না আসে, কোত্থেকে বই দেবে? টিচাররা গার্জিয়ানদের ডেকে এনে বই দিয়ে দিচ্ছে। তারপর রেজাল্ট তো আমরা আপলোড করছি, বহুত কাজ আছে। কিন্তু অফিসিয়ালি আমি যেদিন, ওই দিনও বলছি, স্কুল ছাত্রদের সেদিনে আনবো, যেদিন আনবো সেদিন আনবো, এর আগে 15 দিন আগে টিচার যাবে। টিচার সব তৈরি রাখতে হবে, স্যানিটাইজেশন, কালকে বলেছি যে স্ক্রিনিং করতে হবে পরীক্ষা যারা পরীক্ষার ইয়ের জন্য। তো এটা আবার চিন্তা করছি, পরীক্ষাটাও চিন্তা করছি।
যদিও আমরা একটু আগে মধ্যশিক্ষা পর্ষদ দেখা করে গেছে, ফুল প্রিপেয়ার্ড, ডিউরা রেডি, কোথা কোথা ভাগ করে, এবং হেলথ ডিপার্টমেন্টে চিঠি দেওয়া হচ্ছে স্ক্রিনিং এর জন্য, এবং সব তৈরি। তারপরও চিন্তা করছি 1 তারিখ লাস্ট রিভিউ করে তারপরে বলবো। কারণ আমরা যেমন একটু আগে খবর শুনলাম যে ওয়েস্ট বেঙ্গল 29 মে না 29 জুন করে ফেলেছে, তো সেখানে পিছিয়ে। সুতরাং এটা নির্ভর করে অনেক কিছুর উপরে। 29 জুন থেকে তাদের 3টা সাবজেক্ট বাদ ছিল, মানে 12-এর 3টা সাবজেক্ট খুব সম্ভব। আমাদের যেমন ওল্ড কোর্স বাকি আছে এবং 12-এর অর্ধেক পরীক্ষা বাকি আছে, ওদের 3টা সাবজেক্ট বাকি আছে, ওরা 29 জুন করে। এই যে 29 জুন করেছে, এটাও কখন কি হবে এখন কিভাবে বলবো? কেন? না 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 না, এসব আমাকে উঠিয়ে দিয়ে আপনি বলবেন আমার কন্ডিশন এক না, আমার কন্ডিশন আরো খারাপ। না 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 না, আমরা করেছি, শুনুন, আমরা করেছি নিশ্চয়ই। আমি যতক্ষণ পর্যন্ত সবচেয়ে আগে কি আমেরিকা, তারা মনে করেছে মানুষ মরে যাক, কোনো আপত্তি নেই, আমরা ডেভেলপমেন্ট চাই। আমরা বলছি মানুষ বাঁচিয়ে রাখো, মানুষ বাঁচিয়ে রাখো। এই মানুষ বেঁচে থাকলে সে দরকার 10 বছর পিছিয়ে থাকলে তাকে ট্রেনে নিয়ে আসবে। মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। এখানের মধ্যে মোদিজির সাথে বৈধ দেশের এটাই ডিফারেন্স। আমরা মানুষ বাঁচানোর পক্ষে, ডেভেলপমেন্ট দরকার হলে পরে হবে। আমি যদি লোকটাকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট হবে। মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হবে, মানব সভ্যতাকে শেষ করে কোনো কিছু সম্ভব নয়। আমরা তৈরি থাকছি। আপনি জানেন তো, যেমন আমরা যে এই যে আমাদের রাজ্যে টোটাল 189টা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, 189 ইংলিশ মিডিয়াম স্কুল। এর মধ্যে জেবি আছে 23টা, এসবি আছে 32টা, হাই স্কুল আছে 5টা, হায়ার সেকেন্ডারি আছে 30টা, এবং কনভার্ট করেছি আমরা বেঙ্গলি টু ইংলিশে 99টা। টোটাল 189টা স্কুল আছে। এর মধ্যে আমরা 20টা স্কুল সিবিএসই কে দিয়েছি। এর আগে 2টো স্কুল ছিল, এটাই কিন্তু আমরা অনেকে জানি না। রামকৃষ্ণ মিশন গভর্নমেন্ট এডেড স্কুল, হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল। তো আমরা কলম ধরার আগে এগুলি কিন্তু চিন্তা করতে হয়। এই স্কুলগুলি এখন ভর্তি হওয়ার জন্য সিবিএসই গুলিতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, সাবরুমে ধাক্কি, যেহেতু সিবিএসই আমি ভর্তি হব। তো তারপরেও আমরা রাখছি কেন? আমাদের মধ্যশিক্ষা পর্ষদেরও কিছু স্কুল থাকতে হবে। আর আমি সব স্কুল কনভার্ট করবো, এটাও মুশকিল আছে। আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি, 4000 স্কুল আছে। আমি যদি সব লাইন ধরে 1000 স্কুল করে ফেলি, এটাও সমস্যা আছে। অনেকে ইংলিশ মিডিয়াম পড়তে চায় না, নেতাজিকে বললেও আপনি ইংলিশ মিডিয়াম পড়াবে না, কেউ ইংলিশ মিডিয়াম, তুলসীপতিকে বললেও আপনি করবে না। যারা ইন্টারেস্টেড, যেখান থেকে ডিমান্ড আসছে, এই যে আমরা 20টা স্কুলে, হিউজ ডিমান্ড। তো আমরা এটার সাথে করছি কি, সিবিএসই পরিচালনা। সিবিএসই আগেও 2টো ছিল, ওই যেটা রামকৃষ্ণ মিশন, আর এটা এখন 22টা হলো। রাজ্য সরকার পরিচালিত যে স্কুলগুলি আছে এর মধ্যে 20 আর 2 22টা হয়ে গেল। এখন 22টা 189 থেকে 22টা কমে বাকিগুলি। এর মধ্যে আজকেই যেগুলি বিশেষ করে জম্পু হায়ার সেকেন্ডারি, জম্পু হিল, এখান থেকে 5টা স্কুল ফোন করেছে, স্যার আমাদেরকে ঢুকিয়ে দিন। সুধাংশু দাস এমএলএ বলছে আমাদের একটা স্কুল দিন। তো এটা অনেক স্কুল চাইছে, কিন্তু সবগুলি বললে তো হবে না। আগে 20টা দিয়েছি, 20টা আগে দেখি। আমাদের টিচাররা বেস্ট, এর মধ্যে ডাউট নেই। আমাদের টিচার থেকে প্রাইভেট স্কুলের টিচার বেটার, আমি মোটেই রাজি নই। কারণ ওরা পরীক্ষা দিয়ে চলে আসছে, এইসব স্কুলের ছেলেমেয়েরা তো বেশি পাচ্ছে। ভারতীয় বিদ্যাভবন বলুন, তারপরে রবিশঙ্কর, অনেকে। তো
তো পরীক্ষাটা ক্রাই উঠতে হবে, আরে স্কুল খোলাটা ক্রাই উঠতে হবে। আমি বলেছিলাম, আমি নিজেও তো বলছি, এখনো বলছি, কোনো একটা আমার বলার কারণে যদি সিদ্ধান্ত ভুল হয়ে যায় তখন কিন্তু আপনারা থাকবেন না, তখন আপনাদের কলম কিন্তু উল্টো চলবে। আর আপনারাই শুধুমাত্র রাজ্যের সবকিছু না। আজকেই একটা পত্রিকা দিয়েছে যে মাননীয় শিক্ষামন্ত্রী বোধহয় একটু পিছাইলে ভালো হইতো। আমি কি বুঝুম? সব চিন্তা ভাবনা করতে হবে। আমরা কেন বলছি যদি পরীক্ষাগুলি হয়ে যায় একদম রেডি যখন, কিন্তু এবার লক্ষণটা বোঝা যাচ্ছে না কিচ্ছু। আমরা এখনো ফিফথের জন্য আছি। একটু আগে মধ্যশিক্ষা পর্যন্ত না স্যার করে ফেলবো, আমি করবেন যে সবকিছু ঠিক আছে? বলছে হ্যাঁ, স্ক্রিনিং এর তারাও রাজি হয়েছে, তারা টিম দেবে। টোটাল বোধহয় 108টা সেন্টার না কি জানি, সব জায়গায় স্ক্রিনিং এর লোক থাকতে হবে। কারণ হোম সেক্রেটারি নিজে বলেছে এই যে প্রভিশনগুলি রাখতে হবে। তো যদি হেলথের তাদের সাথে আমি কালকে দুপুরে মিটিং ডাকবো, তারা 100% এগ্রি করতে হবে যে আমি স্ক্রিনিং এর লোক রাখবো। শুধু একটা পয়েন্টে আমি কোনো কারণে কোনো ছেলে মেয়েকে স্ক্রিনিং করলো না, তাই আমি পরীক্ষা বাদ দিব কিভাবে? একদম ওই যে কালকে পরে বললাম যে মিস্টার বাল্লা মোস্ট প্রবাবলি একটা চিঠি এসছে যে বলছে যে স্ক্রিনিং কতগুলি প্রভিশন বলেছে, এই করতে হবে, এই করতে হবে, এগুলি অনেক কিছু বলেছে। স্যানিটাইজেশন তো আমরা করছি, কিন্তু এগুলা ভয় আছে। পরীক্ষা তারা ডিক্লারেশন দিয়ে দিয়েছে, তবুও হ্যাঁ লাগবে। আমি বলছি যে 1 তারিখ আপনারা সব ভালো করে বুঝে নিন, হেলথের তারা ঠিক আছে কিনা, স্ক্রিনিং পারবে কিনা, ডিওদের দিয়ে আবার মিটিং করুন, দরকার হলে আমার সাথে ডিও দিয়ে ভিডিও কনফারেন্স করান। সব প্রিপেয়ার থাকলে সেন্টারগুলো আমরা চিহ্নিত করেছি, যেমন ওই যে ইয়ে থেকে রেড জোন থেকে সরিয়ে নিয়েছি, বিলুনি একটা স্কুল শিফট করে দিয়েছি, ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এগুলি সব ঠিক আছে। এখন একটা শুধু ভয়েস স্ক্রিনিং, এত সাফিসিয়েন্ট আছে কিনা লোক। ওয়েস্ট এবং সিপাহীজলা আছে আমি জানি, কিন্তু ভয় অন্য জায়গাত নিয়ে না থাকে। স্ক্রিনিং থাকলে আর কোনো সব ওরা তৈরি, এখন আর কোনো রকমই সব জায়গায় সব তৈরি করে ফেলেছে, লিস্ট নিয়ে এসছে, সবকিছু তৈরি। ভয় পাচ্ছি কোনো কারণে স্ক্রিনিং যদি না থাকে তাহলে ওই স্কুলে, তাহলে সব স্কুলে কোশ্চেন দিয়ে দিল, তাহলে ওই স্কুলটা বাদ থাকবে কিভাবে? এই আর কি।